নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি দুয়ার রিপোর্টার। দুয়ার রিপোর্টারের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বোনের মাধ্যমিক আর বোনের পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও হয়েছিল দিদি। পরীক্ষা তো বাতিল হয়ই, সঙ্গে দিদিকে পাকড়াও করা হয়। এবার আরো এক চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার হল থেকে গৃহশিক্ষকের সঙ্গে যোগাযোগ, ভাবতে পারছেন? মোবাইলে প্রশ্নের ছবি তুলে উত্তর জানার আর্জি। গৃহশিক্ষকের কাছে উত্তর জানতে চায় 4 পরীক্ষার্থী, আসে উত্তর 4 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চলই এত আটোসাটো নিরাপত্তা করা হয় মোবাইল নিয়ে, যাতে পরীক্ষা হলে না ঢোকা হয়। তারপর মোবাইল নিয়ে তো ঢোকা হলোই, তারপর আবার কোয়েশ্চেন পেপারে ছবি তুলে পাঠানো হচ্ছে কিভাবে? দেখো, এটা একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক করছে যে মোবাইলটা ঢুকলো কি করে। তবে স্কুল কর্তৃপক্ষের সূত্রে যেটা জানা গেছে যে মোবাইল স্কুলে প্রাচীর অর্থাৎ স্কুলের পেছন দিক থেকে কিন্তু মোবাইল স্কুলের ভিতরে ঢুকেছে। তারপরে ওই পড়ুয়ারা যারা পরীক্ষার্থীরা ছিল তারা কিন্তু সেই মোবাইলগুলো সংগ্রহ করেছে। তবে এটা নিয়ে কিন্তু একটা যেখানে একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে মোবাইল যাতে কোনো রকমে এলাও হয় না। তারপরে স্কুল কর্তৃপক্ষ কিন্তু কড়াকড়ি ভাবে নজরদারি রাখতেছে। যখন স্কুলে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যখন প্রবেশ করে তারপরে তাদের সার্চ করা হয়, তাদের পরীক্ষার্থীদেরকেও কিন্তু বলে দেওয়া হয় যে যাতে মোবাইল কোনো রকমে এলাও না হয়, মোবাইল যাতে কোনো রকমে নিয়ে প্রবেশ না করতে পারে। যা পরীক্ষার্থী রয়েছে তাদেরকেও কিন্তু বলা হচ্ছে বারবার। তবে আজকে যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু সেই ঘটনাটা কিন্তু একটা চাঞ্চল্যকরই বলা যেতে পারে। কারণ যে গোয়ালপুকুরের যে নন্দজ্জার যে আদিবাসী তপশিল যে স্কুল রয়েছে, সেই স্কুলের কিন্তু যে পরীক্ষা কেন্দ্রটি রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রে কিন্তু যে লদন হাই স্কুল, সেই লদন হাই স্কুলে কিন্তু যে স্টুডেন্ট যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু কেন্দ্র ছিল। এবং তারপরে কিন্তু সেখানে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলার পরে কিন্তু দুপুরের দিকে, দুপুর প্রায় 1:30 নাগাদ একেবারে প্রশ্ন পাঠানো হচ্ছে, গৃহশিক্ষক উত্তরও পাঠিয়ে দিচ্ছেন। গোয়ালপুকুরের নন্দঝর বিদ্যাপীঠের এই ঘটনা। হ্যাঁ, আজকে আমাদের নন্দঝর এটি হাই স্কুলে ইংলিশ এক্সাম চলছিল, মাধ্যমিক। আচ্ছা, সেখানে 1:30টার দিকে একটা স্টুডেন্টের কাছে মোবাইল পাওয়া যায়। এই মোবাইল সহ খাতাটাকে আমার ঘরে নিয়ে এসলাম। তার মোবাইল সার্চ করে দেখলাম যে অ্যান্সার শিটটা এসেছে। অ্যান্সার শিট পাঠিয়েছে নতুন হাই স্কুলের স্টুডেন্ট ওরা, এবং সেখান থেকে অ্যান্সারটা এসেছে। জাভেদ স্যারের নাম বললো। আচ্ছা, তাতে আরো বন্ধুকে কে বন্ধু আছে আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা। তখনও 4 জন স্যারের ছেলের নাম বললো। আচ্ছা। সেই হিসাবে আমরা সঙ্গে সঙ্গে রুম নাম্বার 9, 10, 11 গিয়ে আমরা সার্চ করলাম, ওদের কাছে মোবাইল পাওয়া গেল এবং তাদের খাতাগুলো আমরা ক্যান্সেল করেছি, লিখতে পারি। কয়জনের খাতা জমা দিয়েছেন এখন? 4 জন। আর এদিকে দেখুন, হালি শহরের নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী নোট ফটোকপি করতে গিয়ে বাড়ির সামনে থেকে উধাও অর্কদ্যুতি সরকার। অর্কদ্যুতিকে আটকে রাখার অভিযোগ পরিবারের। সিসি ক্যামেরা দেখছেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে পরীক্ষার্থীর খোঁজে পুলিশ। আর পরীক্ষার্থী উধাও হয়ে যাওয়ার পর কি বলছে তার পরিবার, শুনবো। 7টার সময় আমাকে বললো যে মা জেরক্স করবো, আমাকে 10 টাকা দাও। আমি বললাম ব্যাগটা নিয়ে 10 টাকা দিয়েছি, জেরক্স করেছে। করে আমার ছেলে আর বাড়িতে ফিরলো না। আমার জামাই গিয়ে দেখে এসে জেরক্স করেছে, করে আর বাড়ির দিকে আসলো না। ওই রাস্তা ধরে চলে গেল ওই বাড়ির দোতলা বাড়ির ওখানে। সিসি ক্যামেরায় দেখলাম যে আমার ছেলে চলে গেল ওই দিক দিয়ে। আর রবিবার সন্ধ্যে 7টা, 7:30, 7টার দিকে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার ভালো স্টুডেন্ট। জেরক্স করতে গিয়ে তারপরে আর সে বাড়ির দিকে ফেরেনি, সাইকেল নিয়েই গেছে। রবিবার সন্ধ্যে 7টার সময়। মানে কোথায় আছে, কিভাবে আছে, সেটাই তো এখন চিন্তার বিষয়। না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। হয়তো ভালো স্টুডেন্ট, এবার হয়তো ওর পরীক্ষাটা যাতে ও না দিতে পারে, সেই জন্য সেটাও একটা মনের মধ্যে একটা সেটাই প্রশ্ন জাগছে। কথা বলবো, অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, পরিবারের বক্তব্য হচ্ছে আটকে রাখা হতে পারে। এই অভিযোগ যখন পরিবার করছে, তখন কেউ বা কারা কি সত্যি আটকে রাখতে পারে, এরকম কোনো সন্দেহ তাদের মনে জাগছে? তারা কারা?
দেখো, অর্কজ্যোতি সরকার হচ্ছে এক ভালো ছাত্র। সে ক্লাস 9-এ স্কলারশিপ পেয়েছে, পাড়ায় খুব ভালো নাম ডাক আছে, কারণ সে ভালো মেধাবী ছাত্র এবং সে আঁকাতে খুব নাম ডাক আছে। পরে তাকে নিয়ে পাড়ার লোক এবং তার পরিবার গর্ববোধ করে। কিন্তু এই ঘটনা যে সন্ধ্যাবেলায় 7:30-এ একটা জেরক্স করতে গিয়ে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সে আর বাড়ি ফিরে আসেনি, এই ঘটনা কিন্তু পরিবার চিন্তিত, কারণ তার কোনো শত্রু ছিল না। স্কুলের সহপাঠীরা হয়তো তার মধ্যে কিছু করে থাকতে পারে, এটা কিন্তু পরিবারের অনুমান যে হয়তো তাকে ভালো ছাত্র হিসাবে তাকে আটকে রেখে তাকে পরীক্ষা দিতে তাকে হ্যারাস করার জন্য এই কাজ করেছে বলে পরিবার দাবি। কিন্তু পুলিশ কিন্তু বিভিন্ন থানায় তার ছবি পাঠানো হয়েছে এবং শুধু তাই নয়, ছবি শুধু নয়, তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অসহায় পরিবার থানায় বারবার যাচ্ছে এবং তার জানতে চাইছে সে কোথায় আছে। বেশ। অশোকনগরের গুমায় মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, অপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক দিতে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করে এক যুবক, বাড়ি ফিরেই অপমানে আত্মহত্যা। কথা বলবো, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কে উত্ত্যক্ত করেছিল ছাত্রীকে, তার কোনো সন্ধান পাওয়া গিয়েছে? পরিবার যে অভিযোগ করছে তার ভিত্তিতে। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গেছে, পরিবার সূত্রে জানা গেছে যে এই ছাত্রী সোনালী খাতুন, তিনি যখন এই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তিনি যখন রাজীবপুর হাই স্কুলে তার সেন্টার পড়েছিল সেখানে যাচ্ছিলেন, সেই সময় এক পাড়ারই এক পার্শ্ববর্তী একটা ছেলে তাকে উত্ত্যক্ত করছিল এবং শুধু আজকে গতকালকে নয়, প্রায় মাস 6 ধরে তাকে উত্ত্যক্ত করছিল বারংবার। এবং গতকাল যখন পরীক্ষা দিতে যায় এবং যখন পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফেরে সেই সময় তাকে উত্ত্যক্ত করছিল এবং তাকে বিয়ে করতে হবে এই ধরনের তাকে প্রেশার ক্রিয়েট করছিল। এবং তখন অভিমানে বাড়ি গিয়ে একেবারে আত্মহত্যা করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবার যেটা অভিযোগ করছে, পড়শি যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিল। একাধিকবার সেই ছেলের পরিবারকে জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হচ্ছিল এবং পরীক্ষার দিন সেই কারণেই কি মৃত্যু? অবশ্যই নজর থাক। বাসাটা ছিল, হ্যাঁ। আর এই যে 20 বছর হয়ে গেলে বিয়ে করবো না, হাসি আমার নাতি বলেছিল রাস্তাঘাটে ক্ষতি করব, আমি গিয়ে সেনতে তুলে নিয়ে আসবো, তোর মামাগা মেরে দেবো, ভয় করবো না। এই জন্যে আমার নাতিরা খুব একটা কারোর সাথে কথা বলতো না। বললো, ছেলেটা ফোন করলো, ফোন করে কি বলেছে আমি জানি না। ছেলেটা ফোনটা করার পরই আর ফোনটা দেখি বীরভূমে বোমাবাজি এবং বোমার আঘাতে আহত একজন। কেন বোমাবাজি, কারা করলো বোমাবাজি? বিস্তারিত নিয়ে ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন। এসে গেল SRMB রিয়েল ফ্যাব্রিকা হলো সেকশন স্টিল পাইপস, গড়ে তোলে এয়ারপোর্ট থেকে পেট্রোল পাম্প, গ্যারাজ থেকে বাড়ির ছাদের শেড। SRMB রিয়েল ফ্যাব্রিকা, সব নির্মাণের রিয়েল হিরো। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। কোন টিএমটি দেখিয়ে দে না কিছু একটা। শুধু মাইথন স্টিল দেবে, ঠিক তো? স্ট্রং মানে মাইথন স্টিল। বীরভূমের কাকরতলায় বোমাবাজির খবর। বিরতির আগেই আপনাদের বলেছিলাম দেব, বোমার আঘাতে আহত একজন। বালির টাকার ভাগ নিয়ে গন্ডগোলে বোমাবাজি। জামালপুরের ছবি দেখছেন, দুই গোষ্ঠীর সংঘর্ষ আর তারপর ব্যাপক বোমাবাজি। এভাবে কাকরতলায় বোমাবাজিতে আটক নয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, বালির টাকার ভাগ নিয়ে দুপক্ষের এই সংঘর্ষ আর তার ফলে বোমাবাজি। একদমই দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের কাকরতলার এই যে জামালপুর জায়গা, সেটা হচ্ছে একদম বীরভূম বর্ধমানের মাঝখানে যে অজয় নদী সেই ধার বরাবর। এবং সেখানে কিন্তু একটি সরকারি টেন্ডার প্রাপ্ত একটি সরকারি বালিঘাট রয়েছে। কিন্তু সেই বালিঘাটের যে ট্রাক যেগুলো গ্রামের ভেতর দিয়ে যায়, সেই ট্রাক থেকে যে টাকা আদায় করা হয় সেই টাকা কারা রাখবে, অর্থাৎ যেটাকে গ্রামের ভাষায়, সেখানকার চলতি ভাষায় যেটাকে বলছে 16 আনার টাকা, সেই 16 আনার টাকার ভাগ বটোয়ারা নিয়েই কিন্তু গন্ডগোল। এবং সেই টাকা গ্রামবাসীদের মধ্যে কিভাবে ভাগ হবে সেটা নিয়ে কিন্তু গন্ডগোল। এবং এর জেরে কিন্তু দুপক্ষের মধ্যে আজকে সকাল থেকে অশান্তি হয় এবং তার জেরে বোমাবাজি হয়। এবং বোমাবাজি মানে যে সে বোমাবাজি নয়, বেশ কয়েকটি বোমাবাজি পরপর। এবং এই ঘটনায় কিন্তু একজন আহত হয়, যাকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই কিন্তু কাকরতলা থানা পুলিশ এবং সিউড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, টহলদারি চলে এবং এই ঘটনায় মোট 9 জনকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত। তবে পুলিশি টহলদারি কিন্তু এখনো রয়েছে, কারণ যেহেতু এই এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।
ভাগ বাটোয়ারা নিয়ে যে আজকে তোলাবাজি নিয়ে যে আজকে দুর্নীতি এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। আজকে কোথা থেকে বোম এলো, কিভাবে আজকে বোমবাজি করা হলো, প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই। এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই। বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, এটা দলের কোনো ব্যাপার নাই। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন, পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রামপুরহাটে উদ্ধার বিপুল বিস্ফোরক, 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার, 16,000 কিলো বিস্ফোরক উদ্ধার পুলিশের। ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক, বৈধ কাগজ না থাকায় বাজেয়াপ্ত বিস্ফোরক উদ্ধারে ধৃত 3 জনের পুলিশ হেফাজত। কথা বলবো আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে। অক্ষয়, এই বিপুল বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রেবেলা রামপুর থানার পুলিশ 14 নম্বর জাতীয় সড়কের যে মুনসুবা মোড় সেখানে হানা দেয় এবং সেখানে একটি 16 চাকার লরি আটক করে রামপুর থানার পুলিশ। সেই লরিটি তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই লরি থেকে উদ্ধার হয়েছে প্রায় 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এবং এই ঘটনার সামনে আসতেই 3 জনকে রামপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও সেই গাড়িতে যারা ছিলেন তারা কিন্তু কোনো রকম বৈধ নথিপত্র দেখাতে পারেনি, সেই কারণে তাদের গ্রেপ্তার করে 4 দিনের পুলিশ হেফাজত নিয়েছে রামপুর থানার পুলিশ। এবং নিজেদের হেফাজতে নিয়ে রামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যে কি উদ্দেশ্যে এত পরিমাণ অবৈধ যে বিস্ফোরক, সেই বিস্ফোরকগুলি মজুত করে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই নিয়ে তদন্ত শুরু করেছে রামপুর থানার পুলিশ। বেশ, থেকে 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট পুলিশ রিকভার করে এবং সেগুলোর কোনো প্রপার ডকুমেন্টেশন তারা সেই সময় দিতে পারেনি। অত পরিমাণ বিস্ফোরক কোনখান থেকে কোথায় পার্টিকুলারলি তারা মুভ করছিল, এন্ড ডেস্টিনেশন এবং সোর্স ডেস্টিনেশন, সে প্রত্যেকে তেলেঙ্গানার বাসিন্দা। তো আজকে এদেরকে পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল, তো লার্নেড কোর্ট কনসিডার করে এসিজিএম রামপুরহাট কোর্ট 4 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন এদেরকে। কাঁচরাপাড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির 2 গোষ্ঠীর মারামারি। বিরতিতে বলছিলাম যাওয়ার আগে আপনাদের, আর গান্ধী মোড়ে 2 গোষ্ঠীর মারামারি ভিডিও ভাইরাল, ছবিটা একবার দেখুন। বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে মারামারি, গান্ধী মোড়ের ছবি। বীজপুর থানায় অভিযোগ দায়ের 2 পক্ষেরই। কথা বলবো আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, দেখতে পাচ্ছি একটা স্টেশনারি দোকান, সেখানে দোকানদারকে সম্ভবত তার উপর চড়াও হয়ে একদল মারধর করছেন। দোকানদারের কি পরিচয়, আর যারা মারধর করছেন তারাই বা কে? কিসের সংঘর্ষ? দেখো, এই দোকানদারি হচ্ছে সমর দাসের সেই দোকানটি। এখানে বিজেপির 2 গোষ্ঠী, মণ্ডল সভাপতি হচ্ছে সমর দাস, তিনি সেখানে আড্ডা মারেন এই গান্ধী মোড়ে, এবং অপর গোষ্ঠী সঞ্জয় গুপ্তা, তার গোষ্ঠীও সেখানে আড্ডা মারে। দুজনে প্রতিদিন কিন্তু আড্ডা হয়, কিন্তু আড্ডা থেকে প্রথমে তর্কাতর্কি থেকে কিন্তু একেবারে মারামারিতে পৌঁছে যায়। সেই ঘটনায় দুই পক্ষকে মারধর করে। প্রথমে সমর দাসের লোকজন সঞ্জয় গুপ্তার লোকজনকে মারধর করে বলে অভিযোগ। তারপর সমর গুপ্তার লোকজন বাইরে থেকে এসে তারপর তাকে আবার মারধর করে। উভয় পক্ষই কিন্তু দোকানের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এলাকার মানুষ অনেকটাই হতভম্ব হয়ে যায় যে যারা প্রতিদিন এখানে বসে তাদের মধ্যে এইভাবে মারামারি দেখে কিন্তু তারা প্রস্তুত ছিলেন না। তারপর 2 পক্ষই কিন্তু বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। কারণ হচ্ছে তারা 2 পক্ষই থানায় অভিযোগ করেছে। 2 পক্ষেরই অভিযোগ যে আগে প্রথমে সমর দাস মারপিট করে, সঞ্জয় গুপ্তা বলছে, আর সমর দাস বলছে যে সঞ্জয় গুপ্তা আগে মারধর করেছে। এই নিয়ে কিন্তু বাদানুবাদ ছড়ায়। এই ছবি ভাইরাল হতেই কিন্তু এলাকায় একটা শোরগোল তৈরি হয়েছে। বেশ, গন্ডগোল হয়েছিল
জগবন্ধু আমাকে বললো যে আমাকে মেরেছে, জগবন্ধু মেরেছে, জগবন্ধু হাত পাত কেটে গেছে। তো আমি গেলাম, যে বললাম যে কেন মারলি, এই বলাটাই হচ্ছে অন্যায়। সঞ্জয় গুপ্তার ওরা তেরে এসে, ওই ছেলেটা কি নাম, এর নাম ও তেরে এসে ছেলেটা। তো আমি ওকে বললাম যে এই মারপিট করিস না, আমি ছাড়াতে গেছি। তো এই ছাড়াতে গিয়ে এই পরিস্থিতি দেখো এখন। তো এখানে এসে লোকজন নিয়ে এসছে, এবং জানি না এরা কি করতে চাইছে, কি দালালি করতে চাইছে। তো অ্যাকচুয়ালি পার্টি করে না, দোকানে ঢুকে আমার সাথে মারতে আসলো, এবং সঞ্জয় গুপ্তার 3-4 ভাই আছে, তারা আসলো, সাথে কিছু অ্যান্টি সোশ্যাল নিয়ে এসেছিল। থানায় কি অভিযোগ করবেন? নিশ্চয়ই আমি থানায় অভিযোগ করবো। বাদুড়িয়ায় আক্রান্ত জেলা তৃণমূল নেত্রী, শ্লীলতাহানি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত নেত্রীর দেহরক্ষীও। বাদুড়িয়া শিমুলিয়ার ঘটনা, গতকাল রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত, গাড়ি আটকে ভাঙচুরের অভিযোগ, গোষ্ঠী সংঘর্ষের জেরে হামলার অভিযোগ। জশাইকাঠি পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ পাল্টা অভিযোগগুলো শুনবো আগে, তারপর কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আচমকা একটা বাচ্চা দেখি আমার গাড়ির সামনে চলে আসে। মা বাবাকে বলছি যে বাচ্চাকে ছেড়ে দিয়ে এইভাবে রাস্তায় চলাচল কেউ করে, বাচ্চাটাকে ধরে নিতে হয়। এই কথা বলাতেই ছেলেটা খুব চেল্লাচিল্লি শুরু করলো। আমার মনে হলো এটা প্রি প্ল্যান, না হলে এই কথাই এতটা কিছু হতে পারে না। জশাইঘাটি আটঘরা অঞ্চলের উপপ্রধান, তিনি আমার গাড়ির সামনেই দাঁড়িয়ে, উনি লোকজন নিয়েই এসেছে, এসেই পরিস্থিতিটা পুরো অন্যরকম তৈরি করেছে। ওরই ইন্ধনেই এই কাজটা ঘটেছে। গাড়ি ভাঙচুর করেছে, ইট মেরেছে গাড়ির ভিতরে, আমাকে চড় মেরেছে, ঘুষি মেরেছে, আমার দেহরক্ষী যারা মহিলা একজন আছে তাকে মেরেছে। আমি জানি না শ্লীলতাহানি কাকে বলে, মনে হয় নূতন করে আমাকে জানতে হবে বা শিখতে হবে। শ্লীলতাহানি এর থেকে বিশেষ কিছু কম নয়। পুরুষ একজন আছে, তাকেও মেরেছে। এটা বারবার ঘটে চলেছে, এটা কেন আমি নিজেই জানতে পারছি না। এরকম কোনো অভিযোগ নেই, আমি তো স্পটে ছিলাম না। সমস্যার পরে আমি ওখানে যাওয়ার পরে দেখলাম ওনার গাড়িটা ওখানে আছে, জনগণকে সরিয়ে দিয়ে ওনাকে যাওয়ার জন্য ব্যবস্থাটা করে দিয়েছি। না, এরকম কোনো গোষ্ঠী দ্বন্দ্বর কোনো ব্যাপারই নেই। উনি যদি অভিযোগ তোলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বাদুড়িয়ার পুলিশ প্রশাসন আমার সঙ্গেই ছিল, ওনারাও জানে যে আমি ওনাকে হেল্প করেছি নাকি অন্য কিছু করেছি। কখনোই করতে পারি না আমি এটা। দুপক্ষের বক্তব্য আপনাদের শোনালাম, এবার যাবো আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, ঘটনাটা কি ঘটেছিল তার পাল্টা ব্যাখ্যা আমরা সেটাও পেলাম, কিন্তু পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি কিছু উঠে এসেছে? না দেখো, এখনো পর্যন্ত পুলিশের যে অভিযোগ সিরিয়া পারভিনের তরফ থেকে করা হয়েছে, এই তারিক হাসান সহ আরো প্রায় 20 থেকে 25 জনের নামে একটা অভিযোগ করা হয়েছে। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ তদন্ত নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত কারোকে গ্রেপ্তার করা হয়নি। তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আমরা পুলিশ মারফত জানতে পেরেছি। তবে এলাকায় এই নিয়ে কিন্তু রীতিমতো বাদুড়িয়া এলাকায় কিন্তু রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তার কারণ এই বাদুড়িয়ায় কিন্তু একের পর এক গোষ্ঠীতন্ত্রের খবর কিন্তু আমরা দেখিয়েছি, এবং গোষ্ঠীতন্ত্র কিন্তু একের পর এক লেগেই আছে। সেই কারণে যেহেতু এই সিরিয়া পারভিনের ওপরে গতকাল রাত্রে আক্রমণ হয়েছে এবং শ্লীলতাহানির অভিযোগও তিনি করেছেন, তার দেহরক্ষীর উপরে আক্রমণ হয়েছে, সেই জন্য একদিকে যেমন বিধায়কের একটা গোষ্ঠী, আর অন্যদিকে জেলা পরিষদের শিক্ষা কর্মদিকে তার একটা গোষ্ঠী, এই দু গোষ্ঠীর মধ্যে একটা চাপার উত্তর কিন্তু আজকে সকাল থেকে কিন্তু রয়েছে। এবং যখন তখন কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে কিন্তু বাদুড়িয়ায়, সেই রকম আশঙ্কাও কিন্তু করছে কিন্তু তৃণমূলের একাংশ। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু যেটা জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর করা শুরু হয়েছে এবং 2 একজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান হবে। বেশ, কাটমানি আদায় নেতার গাড়ির চালকের 30,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালক, অভিযুক্ত গাড়ির চালক পেশায় ঠিকাদার। চাঁচল থানায় অভিযোগ দায়ের উপভোক্তার। মালদার চাঁচরের ধানগাড়া পঞ্চায়েত এলাকার ঘটনা কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, যে অভিযোগের তদন্তে ইতিমধ্যেই চাঁচল থানার পুলিশ একই সঙ্গে মহকুমা প্রশাসন, মালদহের চাঁচল 2 পঞ্চায়েত সমিতি তার সভাপতির গাড়ির চালক ইমরুল কয়েস, তার বিরুদ্ধে অভিযোগ যে বাংলা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তরিকুল ইসলাম নামে এক উপভোক্তার পরিবারের কাছ থেকে 30,000 টাকা নেন, কিন্তু এরপরেও নাম আসেনি তালিকায়, ঘরের জন্য টাকা পাননি এই উপভোক্তারা। আর এরপরে এই উপভোক্তা থানায় দ্বারস্থ হয়েছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইমরুল কয়েসের বিরুদ্ধে। ইমরুল কয়েসের পাশাপাশি এজাজ আলী নামে আরো একজন, তারও স্ত্রী পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। যদিও অভিযুক্ত এই ইমরুল সে দাবি করছে যে এই পুরো অভিযোগই ভিত্তিহীন, এই ধরনের টাকা লেনদেনের কোনো বিষয় নেই।
যা টাকা তিনি নিয়েছিলেন, তার ধার দিয়েছিলেন, তারই টাকা তিনি ফেরত নেন। যদিও পুরো বিষয়টা যেটা বলছিলাম প্রশাসন তদন্ত করে দেখছে। আর অভিযোগ উঠছে যে এই যে গাড়ির চালক, তিনি শুধু গাড়ির চালক নন, তিনি গাড়ির মালিক, একই সঙ্গে তিনি ঠিকাদারের কাজের সঙ্গেও যুক্ত ব্লকে, অর্থাৎ তিনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী, এমনটাই অভিযোগকারীরা বলছেন। আর পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। বেশ। তৃণমূল পার্টির পঞ্চায়েত সমিতির সভাপতি ড্রাইভার, সে আছে টাকা চাইছে, বলছে কি যে টাকা না হলে টাকা ঢোকাবে না। 30,000 টাকা দিয়েছিলাম, ঘর আসেনি। তালিকাতে নাম ছিল, মোবাইলে SMS সে লিস্টে নামও দেখেছি। তারপরে বলছে 4,000 টাকা না দিলে মানে ঘর ঢোকাবে না। অভিযোগ জমা করে মানে থানা গেছিলাম, ওখানেও জমা করেছিলাম। এখন স্যার আমি চাই যে আমার বাংলা বাড়িটা হয়। সমস্ত কিছু ষড়যন্ত্র। আমি তো একটা ঠিকাদার, ঠিক আছে। ওরা সিএম মতো কমপ্লেন করেছিল, ঘরের নাম এসে বিডিওকে টাকাটা ধানগাড়া অঞ্চলে টাকা দিতে দেরি হয়েছে, সব লাস্টে ধানগাড়া অঞ্চলে টাকা দিয়েছে। এবার অন্যর চক্রান্ত করে আবার আমার নাম এটা ষড়যন্ত্র করছে। আমি ওর বাবার কাছে ধারের টাকা পেতাম, মেয়ের বিয়ে দিয়েছিল, আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আমি সেই ধারের টাকাটা রিটার্ন নিয়েছি। না, টাকা চাইনি, কেউ পুরো প্রমাণই করতে পারবে না। প্রশাসনের বিষয়টাকে তদন্ত বেসিসে সঠিক যেটা সেটাকে সামনে নিয়ে আসা খুব প্রয়োজন, এবং আসলে যে দোষী তাকে আইনত, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুব দরকার। ড্রাইভারটা যে টাকা তুলছে, ড্রাইভারের কি এত বড় ক্ষমতা যে সে টাকা তুলবে? মাথাতে কে বসে আছে যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে, ভাতার টাকা তুলছে? এগুলো কোথা থেকে সাহস পাচ্ছে? অবশ্যই পঞ্চায়েত সমিতির যে বাদল বলে যে যিনি আছেন তিনি এর মধ্যে জড়িত আছে। প্লাস্টিকের ক্যারি ব্যাগ ধরলেন পুরপ্রধান। কালনা চকবাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান। কালনা পুরসভা ও পুলিশের অভিযান, 200 কেজি প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত, 18 জনকে আর্থিক জরিমানা পুরসভা। কথা বলবো নবকুমার, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, দেখো, বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে পুরসভা এরকম ধরনের প্রচার করেছে যে 70 মাইক্রনের নিচে কোনো ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বারে বারে বলার পরও তারা রীতিমতন ব্যবহার করেই যাচ্ছে। এবং তাই জন্য কালনার শহরে বাজার চত্বর ছাড়া বিভিন্ন এলাকায় গিয়ে হাতে নাতে নিজে পুরসভার যে চেয়ারম্যান তিনি দোকানে ঢুকে সমস্ত ক্যারি ব্যাগগুলোকে বাজেয়াপ্ত করলেন, এবং তার আধিকারিকরা ছিলেন সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। প্রায় 18 জনকে, এতে তার মধ্যে ক্রেতাও আছে বিক্রেতা, উভয় পক্ষকে করা হয়েছে প্রায় 500 টাকা করে জরিমানা, এবং 50 টাকা যে ক্রেতা তাকেও করা হয়েছে। কিন্তু বারবার বলা সত্ত্বেও যে পাশেই আমাদের ভাগীরথী নদী, এবং সেখানে রীতিমতন ড্রেনগুলো জাম হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম হেলদোল নেই। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে তারা রীতিমতন সেই নিম্নমানের চিন কাগজগুলি ব্যবহার করছে। ফলে এই ধরনের অভিযান আরও কালনাতে ঘটবে বলে জানিয়েছেন পৌরপ্রধান। তিনি বলেছেন যে এই ধরনের তারা রীতিমতনভাবে সেভারেল টাইম আবার করবে। আজকে সেখানে কালনা থানার আইসি সহ বিভিন্ন আধিকারিকরা সমস্ত জায়গায় ছিল, এবং জানিয়েছে যে যাদের এই ধরনের প্রথমবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তার পরবর্তীকালে দরকার হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। রুমেলা, বেশ। এখনো অভিযান চলছে। আপনার কি পেলেন এখনো পর্যন্ত? এখনো প্লাস্টিক আমরা যথেষ্ট পেয়েছি, হাফ গাড়ির মধ্যে প্লাস্টিক পেয়েছি, আরো বিভিন্ন জায়গায় রেট আছে। আপনার একটু অপেক্ষা করুন, প্রচুর রেট আছে। নেশামুক্তি কেন্দ্র থেকে নিখোঁজ যুবক। ইসলামপুরের রিহ্যাব সেন্টার থেকে নিখোঁজ যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, পরিবারের খুন করে দেহ লোপাটেরও অভিযোগ। কথা বলবো চঞ্চল, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, নেশামুক্তি কেন্দ্র থেকে যে বাজারে রিহ্যাবে যায় তারা এইভাবে নিখোঁজ হঠাৎ করে হয়ে যায় কি করে? তার তো একটা নিরাপত্তার বেষ্টনী থাকবে, এভাবে তো একজন হঠাৎ নিখোঁজ হয়ে যেতে পারে না। দেখো, এটাই কিন্তু প্রশ্ন করছে যে নেশা যুবক কিভাবে নিখোঁজ হয়ে যায়। তবে জানিয়ে রাখে যে আগস্ট মাসের 23 তারিখে কিন্তু ইসলামপুরের কুতুব পোষা যে গ্রাম রয়েছে, সেই কুতুব পোষা গ্রামের আব্দুল ফাদির নাম ছেলেকে কিন্তু এক ব্যক্তি তার নিজের ছেলেকে কিন্তু ওই ইসলামপুরের যে শিবডাঙ্গি পাড়া এলাকায় অবস্থিত নেশা কেন্দ্র মুক্তটি, সেই নেশা কেন্দ্রতে কিন্তু ভর্তি করেছিল, জানে ছেলে সুস্থ হয়ে ফিরবে বাড়িতে। কিন্তু পরবর্তীতে যেটা জানা গেছে যে 2.5 মাস হয়ে গেল, 2.5 মাস পরে তখন জানতে পারে যে তার ছেলে কিন্তু সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে। এরপরে কিন্তু ইসলামপুর থানায় কিন্তু একটা অভিযোগ করে, নিখোঁজ অভিযোগ করার পরে কিন্তু ওই নেশা কেন্দ্রের যে মালিক রয়েছে অরিন্দম রায়, তিনি কিন্তু সেই নেশা কেন্দ্রটি বন্ধ করে উধাও হয়ে যায়। তবে পরবর্তীতে আরেকটি ঘটনা সামনে আসে
যে ক্ষুদিরামপল্লী এলাকার এক বাসিন্দা, তিনিও কিন্তু তার ছেলেকে ওই নেশামুক্ত কেন্দ্রতে ভর্তি করা হয়েছিল এবং 1 মাস পরে যখন ছেলেকে বাড়ি নিয়ে আসে তখন জানতে পারে যে তার ছেলের উপরে একদম অত্যাচার চালায়, এমনকি এমন মারধর করে যে তার পিঠের চামড়া পর্যন্ত কিন্তু তুলে নেওয়া হয়েছে। তিনিও কিন্তু ইসলামপুর থানায় অভিযোগ করে এবং দুটো অভিযোগ হওয়ার পরে কিন্তু ওই যে অভিযুক্ত রয়েছে যে নেশামুক্ত কেন্দ্রের অরিন্দম রায়, তার কিন্তু খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই সেই নেশা কেন্দ্র মুক্তটি বন্ধ করে পালিয়ে গেছে। এরপরে পুলিশ তার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে কিন্তু খোঁজ খবর নেয়। খোঁজ খবর নেওয়ার পরে কিন্তু সেখানেও কিন্তু নাই, তার পরিবার নিয়ে তিনি উধাও হয়ে গেছে। তবে কোথায় গেল এই অরিন্দম রায়, সেটা নিয়ে কিন্তু একটা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। পাশাপাশি যে পরিবারে একটা কিন্তু সন্দেহ থেকেই আছে যে ছেলেটি নিখোঁজ হলো কি করে, কারণ একটা নিরাপত্তার ব্যবস্থা থাকেই, একটি নেশা কেন্দ্র মুক্ততে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে। সেই নিরাপত্তা ব্যবস্থা থাকাতেই তো তার পরিবারের লোকজন তো সেখানে ভর্তি করেছিল যে ছেলে সুস্থভাবে বাড়ি ফিরবে, কিন্তু বাড়ি ফিরবে কোথায়, ছেলে তো নিখোঁজ হয়ে গেছে। এবং পরিবারের লোকজনের উপরে যারা রয়েছে, পরিবারের বাবা মা, তারা তো সন্দেহ করবে এবং সন্দেহ করতে যে তাদের ছেলে সম্ভবত তাদের ছেলেকে মারধরে তাদের ছেলে মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে সেই দেহ লোপাট করে ওই নেশা কেন্দ্রের মালিক বলেছে তোমার ছেলে ভাগে গেছে। আমার ছেলে ভাগে না, আমার ছেলেকে হেটিয়া করেছে, ওকে পিটাই করনা, ওকে খানা না দেওয়ার, ওকে পানি না দেওয়ার, অনেক ওর উপরে অত্যাচার করেছে। পুলিশের উপরে আমার পুরা বিশ্বাস আছে, ইসলামপুর পুলিশে, তো আমাকে ন্যায় দিলাবে। আমার ছেলে ওই যে বলছে ভাগে গেছে, যে ভাগে গেছে তো ইয়ে কেন হুম সব বন্ধ করে ভাগে গেছে? যখন আমার এই দুনিয়ায় ছেলে নাই তো আমি থাকে কি করবো বুড়া? আমার ছেলেকে আমি ঠিক করার জন্য দিয়েছিলাম না ওকে হেঁটোয়া করার জন্য দিয়েছিলাম? আমার ছেলেকে আমরা যখন ছুটি করে নিয়ে আসি, তারপরে দেখি ওর জামা কাপড় খুলে যে ওর অবস্থা খুবই খারাপ। তারপরে 2 দিন পর আমি হোমওয়ালার ছেলেকে ফোন করি, ফোন রিসিভ করে বলে আপনার ছেলেকে আপনি নিয়ে গেছেন, সই করে আমাদের কোনো দায় নাই। কেন দায় নাই? তাহলে এরকম মারধর করে রাখছো যে, ওরা তো মরা অবস্থা করে রাখছো। আমার ছেলেকে আবার কিডনি ডায়ালিসিস করতে লাগছে 2 দিন। সঞ্জয়ের সাথে থাকতো, একসঙ্গে ছিল। আমার ছেলের কথা হচ্ছে যে আমার যা অবস্থা ছিল তার থেকে 3 গুণ অবস্থা ওর বেশি খারাপ করে রাখছিল। ও তাহলে পালায় যাবে কি করে? এই যে খারাপ করে রেখেছিল মানে কিভাবে? ওই তো মারধর করে শরীর খারাপ করে রাখছে। সঞ্জয়কে মারিয়ে দিয়েছে, আমার 100% শিওর বলছে। না মারে ফেললে তাহলে ও যদি থাকতো তাহলে ও বাড়ি যেত না। সরকারি হাসপাতালে প্রসবের জন্য টাকা, ফাঁসি দেওয়া হাসপাতালে টাকা চাওয়ায় বিতর্ক। টাকা চাওয়ায় অভিযোগ গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, সরকারি হাসপাতাল, সেখানে ডেলিভারির জন্য টাকা আবার কিসের, কেনই বা চাওয়া হলো? দেখো, একেবারে চা বাগান শ্রমিক, মূলত শনিবারই এই চা বাগান শ্রমিক প্রসব যন্ত্রণা নিয়ে ফাঁসি দেওয়া এই গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। কিন্তু দেখা যায় প্রসব করার সময় তার কাছ থেকে 2200 টাকা নেওয়া হয় এবং আজ যখন তার ছুটি হচ্ছে সেই সময় কিন্তু আরও 300 টাকা দাবি করে হাউসকিপিং স্টাফরা। তুমি জানো যে সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে এর আগে বিভিন্নভাবে আয়া ও মাসিরা কিন্তু টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, বেশ কিছুভাবে প্রশাসন লাগামও লাগিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এবার ফের সেই সরকারি হাসপাতালে কিন্তু এবার যে গ্রুপ ডি স্টাফ তারা কিন্তু এই টাকা নিচ্ছে। তবে গোটা ঘটনায় যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে যে 2 জনের নামে অভিযোগ উঠে আসছে তাদের নামে ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আগামীকাল অতিরিক্ত যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। সমস্ত রিপোর্ট নিয়ে তিনি কিন্তু মুখ্য স্বাস্থ্য আধিকারিককে রিপোর্ট দেবেন এবং তারপরেই পরিষ্কার আসবে যে এই 2 জন কত টাকা নিয়েছিল, কেনই বা টাকা নিয়েছিল, এভাবে সরকারি হাসপাতালে কি এর আগেও টাকা নেওয়া হতো কিনা, সমস্ত রিপোর্ট কিন্তু তুলে দেওয়া হবে। তবে এদিন এই চা শ্রমিক যিনি প্রসূতি তার কাছ থেকে টাকা নেওয়ায় কিন্তু যথেষ্ট বিতর্কের ঝড় তৈরি হয়েছে। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন তিনি গোটা রিপোর্ট পাওয়ার পরে এই 2 জনের বিরুদ্ধে কিন্তু কি ভূমিকা নেন। डिलीवरी के टाइम में 2200 रुपया मांग के लिए और अभी छुट्टी के टाइम में बोल रहे हैं कि चाय खाने के लिए पैसा दो 300 रुपये। तो मैं बोली कि मैं 300 रुपये देने नहीं सकूंगी, मैं अपना खुशी से 200 रुपये दूंगी। तो बोल रहे हैं कि नहीं, हम लोग डॉक्टर सबसे बातचीत से वो करके खाता है, चाय पीता है। फिर मैं अभी जब कंप्लेंट कर रही हूँ तो पैसा वापस कर दी है मेरे। सरकारी है बोल के आते हैं यहाँ पे, फिर सरकारी में मासी सब हम लोग से इतना पैसा लेंगे तो हम लोग कहाँ से पैसा देंगे? लेबर का काम करते हैं, अभी तो हम लोग का काम भी नहीं है, तो ऐसे करने से तो अच्छा बात नहीं है ना। ওরা 2 জন আমাদের স্টাফ নয়, ওটা হচ্ছে হাউসকিপিং স্টাফ, মানে এজেন্সি যে স্টাফ দেয় সেই স্টাফ। এফআইআর করে দিচ্ছি, আর কালকে যেহেতু আজকে জমা পড়েছে, কালকে আমাদের এসিএমও কালকে এনকোয়ারি করতে যাচ্ছে। এনকোয়ারি করে একটা তো অ্যাকশন নিতে হবে, এমনি তো করা যায় না। অ্যাকিউট কিডনি ডিসঅর্ডার হোক বা ক্রনিক কিডনি ডিসঅর্ডার,
ডায়ালিসিস মাস্ট, কিন্তু হাসপাতালের ছবি দেখাবো আপনাদের আলিপুরদুয়ারে, যেখানে অমিল ডায়ালিসিস। আলিপুরদুয়ার হাসপাতালে অব্যবস্থার চূড়ান্ত একটা ছবি। ডায়ালিসিস ইউনিটের 3টি মেশিন তা খারাপ, চালু হয়নি অনুমোদিতেও নতুন 10টি মেশিনও। মেশিন খারাপ থাকায় সমস্যায় রোগীরা, আর ডায়ালিসিস ইউনিট বন্ধে ক্ষোভ সুপারের। কিন্তু ইউনিট বন্ধ কেন? অনুমোদিত 10টি মেশিন চালু করা যায়নি কেন? রাজকুমার আরো বিস্তারিত জানাতে পারবেন। রাজকুমার, দেখো রুমেলা, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের যে 5টি ডায়ালিসিস ইউনিট, 5টি ডায়ালিসিস যে মেশিন, সেই 5টি ডায়ালিসিস মেশিন অনেক দিনের পুরনো, এবং এই পুরনো হওয়ার কারণেই কিন্তু 3টি মেশিন খারাপ হয়ে গেছে। শুধু যে এই গত 15 দিন থেকে এই 3টি মেশিন খারাপ রয়েছে তাই নয়, পর্যায়ক্রমে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মেশিনগুলো পুরনো হওয়ার কারণেই কিন্তু বারবার খারাপ হয়ে যাচ্ছে। আর তোমার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে 10টি নতুন মেশিন অনুমোদনের পরেও তা কেন চালু হয়নি, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এই যে 28শে ফেব্রুয়ারি, সেই 28শে ফেব্রুয়ারির মধ্যে এই 10টি মেশিন চালু করার কথা, কিন্তু পিপিপি মডেলে যে বেসরকারি সংস্থা বেশ, সেখানে ডায়ালিসিস মেশিন যে রয়েছে 5টি, সেখানের মধ্যে 3টি খারাপ রয়েছে আর বাকি রয়েছে 2টি দিয়ে তো মোটামুটি ভীষণ সমস্যা হয়েছে পেশেন্টদের। আমাদের একটা রিলেটিভ হসপিটালে ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে, তো সেখান থেকে 2টি মেশিন দিয়ে কিভাবে কি করবে না করবে সেটা ওনারাই বুঝতে পারবে, ভালো করে জানতে পারবে। চলছে না, ইঞ্জিনিয়ারকে কল করা হয়েছে, ইঞ্জিনিয়ার কালকে এসেছে, আজকে কোচবিহার গেছে মেশিনের পার্টস আনতে, ও 1টার মধ্যে ঢুকে যাবে। কয়টা মেশিন খারাপ? এখন তো এই মুহূর্তে 3টা মেশিনের প্রবলেম হয়েছে। পেশেন্টের চাপ কেমন? পেশেন্টের চাপ আছে, হ্যাঁ পেশেন্ট হচ্ছে, 2টো মেশিন রানিং আছে, 2টো মেশিনে কনস্ট্যান্ট পেশেন্ট হচ্ছে, একটু চাপ। এই মেশিনগুলো অনেক দিনের পুরনো মেশিন, এটা মাঝে মধ্যেই কোনো একটা হয়তো খারাপ হচ্ছে, এবং ওরা আমাদের যে পিপিপি যে পার্টনার আছে তারা সবসময় বলে যাচ্ছে যে পুরনো দিনের মেশিন, এগুলো পার্টস পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের নতুন মেশিন যেটা 10টা স্যাংশন হয়ে আছে, কোম্পানি মানে এই পিপিপি পার্টনার এই 10টা মেশিন ইমিডিয়েট ওদের ইনস্টল করার কথা। আর এদিকে লাভপুরে প্রসাদ খেয়ে অসুস্থ 3টি গ্রামের অনেকেই অসুস্থ। প্রসাদ খাবার পর থেকে বমি সহ একাধিক উপসর্গ। লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন অনেকেই। কথা বলবো, ইন্দ্রজিৎ রোজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কোথা থেকে বিষক্রিয়াটা হলো? এই প্রসাদ থেকে নাকি অন্য কিছু? দেখো, একদমই যেটা বলে রাখবো, গত রাত্রেই কিন্তু এই লাভপুরের যে 3টি গ্রাম, ছোট গোগা, বড় গোগা এবং হাজিডাঙ্গা, সেই গ্রামের কিন্তু একটি গ্রামে, অর্থাৎ হাজিডাঙ্গা গ্রামে কিন্তু সরস্বতী পুজো হয়েছিল, এবং সরস্বতী পুজো প্রসাদ খাওয়ার পরই যে সমস্ত ব্যক্তিরা প্রসাদ খেয়েছিল তাদের কিন্তু বেশ কিছু বমি থেকে শুরু করে নানা ধরনের উপসর্গ দেখা দেয়, এবং তার মধ্যে বেশ কিছু ব্যক্তিকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় এবং সেখানেই তাদের চিকিৎসা চলছিল। এছাড়াও বেশ কিছু মানুষ কিন্তু গ্রামেও তারা পড়েছিল অসুস্থ অবস্থাতে। আজকে আমরা লাভপুরে যে সমস্ত চিকিৎসক দল যারা ওই গ্রামগুলোতে গেছিলেন তাদের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি, তারা জানিয়েছেন এটা ডায়রিয়া টাইপের হয়ে গেছে, এবং সেখান থেকে অর্থাৎ যে প্রসাদগুলি ছিল সেই প্রসাদগুলিকে যেহেতু কোনোভাবে আর টেস্ট করা সম্ভব নয়, তারা সেটাই মনে করছে যে প্রসাদ থেকেই, অর্থাৎ যে প্রসাদের কোনো একটাতে কোনো বিষক্রিয়ার কারণেই কিন্তু এই পুরো 3টি গ্রাম সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে পড়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেছে, এবং তারা চাইছে দ্রুত তাদেরকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বা লাভপুরে যে সিওমএইচ এর পক্ষ থেকে সেখানে কিন্তু ডাক্তার থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছুই পাঠানো হয়েছে। আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু স্বাভাবিকের দিকে এগোচ্ছে। বেশ, কর্তব্যরত অবস্থায় জুয়ার আসরের রেলগেট কর্মী এবং লাইনম্যান নগদ টাকার বিনিময়ে জমিয়ে চলছিল জুয়া খেলা। আচমকা জুয়ার থেকে হানা হাবড়া থানার পুলিশের। গ্রেপ্তারাত ধৃতদের মধ্যে রেলগেট কর্মী তারক রাজওয়ার এবং লাইনম্যান মধু মন্ডা। হাবড়া শ্রীনগর রেলগেট লাগোয়া এলাকার ঘটনা। জুয়ার আসর থেকে উদ্ধার নগদ টাকা। জিয়াউল আলম আরো বিস্তারিত জানাতে পারবেন। জিয়াউল,
একদম দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি শাখা বারাসাত বনগা বা শিয়ালদা বনগা শাখা, সেখানে শ্রীনগর রেলগেট লাগোয়া সেই যে জুয়ার আসর বসছিল, একেবারে সেই জুয়ার আসরে সেখানে টাকার বিনিময়ে খেলা হচ্ছিল। কারা খেলছিল? যারা এই রেলের কর্মী, অর্থাৎ রেলগেট কর্মী এবং লাইটম্যান কর্মী, তারাই কিন্তু জুয়ার আসর বসিয়েছিল। সেখানে টাকার বান্ডিল ছিল, সেখান থেকেই হঠাৎ পুলিশের কাছে খবর যায় ডিউটিরত অবস্থায় এই জুয়ার আসর চলছে এবং রেলগেট লাগোয়া এলাকায়। পুলিশ সেখানে গিয়ে হানা দেয় এবং সেখান থেকে প্রায় কয়েক হাজার টাকা সেখান থেকে উদ্ধার করে এবং এই রেলগেট যে কর্মী এবং অন্যদিকে লাইনম্যান কর্মী, তারা দুজন যেমন ছিল, আরো প্রায় 8 জনকে সেখান থেকে হাবড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এখানেই প্রশ্ন, কিভাবে ডিউটিরত অবস্থায় এই জুয়ার আসর চলছিল? ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই রেল আধিকারিককে ব্যাপারটি জানানো হচ্ছে। ইতিমধ্যে হাবড়া থানার পুলিশ 2 জন রেল কর্মী সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। আর এদিকে দেখুন, নর্থ সিকিমে ফের বিপর্যয়, ভেঙে গেল বেইলি ব্রিজ। ছবি দেখাবো আপনাদের। ভাঙলো মঙ্গন ডোমজুর সংযোগকারী সাংকালাংয়ের সেতু। অল্পের জন্য বাঁচলেন পর্যটকেরা। আর কোন পর্যটক আটকে রয়েছেন কিনা খোঁজ নিচ্ছে মঙ্গন জেলা প্রশাসন। কথা বলবো, পার্থপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সংযোগকারী ব্রিজ এই পাহাড়ি এলাকায়, তা ভেঙে আরো বড় কোনো বিপত্তি হতেই পারতো, কিন্তু এখন কি পরিস্থিতি? একেবারে তুমি যে কথা বলছিলে, বড়সড় বিপদ কিন্তু হতেই পারতো। তবে এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হলো যে এই মঙ্গন প্রশাসন তারা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে আগামীকাল নর্থ সিকিমে কিন্তু পর্যটক বোঝায় কোনো গাড়ি তাদের কোনো অনুমতি দিচ্ছে না। অর্থাৎ আগামীকাল নর্থ সিকিমে যা বেড়ানোর প্ল্যান ছিল, সেই প্ল্যান কিন্তু পর্যটকদের জন্য না নির্দেশিকা জারি করে দিয়েছে সিকিম প্রশাসন। এবং যেহেতু এই বেইলি সেতু ভেঙে গেছে, বিকল্প যে রুট রয়েছে ডিকচু হয়ে মঙ্গনে নামিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। যে সমস্ত পর্যটকরা নর্থ সিকিমেতে বেড়াতে গেছেন, কাল সকাল থেকেই এই প্রসেসটা কিন্তু শুরু করবে মঙ্গন জেলা প্রশাসন। অর্থাৎ যে সমস্ত পর্যটকরা এই নর্থ সিকিম বেড়াতে গেছেন, কারণ আমরা জানি এই মুহূর্তে প্রচুর পর্যটক নর্থ সিকিমে রয়েছেন, বিশেষ করে বরফের আশায়। মানে একাধিক জায়গায় স্নোফল হয়েছে, আবারও স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রচুর পর্যটক যারা আটকে রয়েছে তাদেরকে ডিকচু হয়ে মঙ্গনের 10 নম্বর জাতীয় সড়কে খাদে লরি, মৃত্যু চালকের। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে উল্টে যায় লরি, ঘটনাস্থলে চালকের মৃত্যু। সহকারী চালককে ভর্তি করা হয়েছে কালিম্পং জেলা হাসপাতালে। দুর্ঘটনা কিভাবে খতিয়ে দেখছে মল্লি থানার পুলিশ। ত্রিবেণীতে কুম্ভ মেলা, পুণ্যার্থীদের আকর্ষণ সাধু সন্তরা। কাশ্মীর থেকে আসা বুলেট বাবা, কেদারনাথের টুপি বাবা এবং অসনের কিন্নর আখড়া সোনালী নন্দগিরি, এরকম নানা মুনি ঋষিদের ছবি ত্রিবেণীর কুম্ভে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, ত্রিবেণীর ছবি যারা এই মুহূর্তে আমাদের দর্শকরা বসে রয়েছেন বাড়িতে, তাদের জন্য তুলে ধরো প্লিজ। হ্যাঁ, একদম। দেখো, তোমাকে দেখাবো যে সন্ধে হয়ে গেছে, যে কুম্ভে প্রায় পুণ্যার্থীরা আজ থেকেই ঢল নেমে গেছে। যে আজ থেকে সূচনা শুরু হয়েছে, 11, 12, 13 এই 3 দিন এখানে এই কুম্ভ চলবে। তো কালকে সাইসান, এরপর এখান থেকে বুলেট বাবা এসেছেন, যে প্রয়াগরাজ থেকে প্রায় 36 ঘন্টা বাইক চালিয়ে এখানে এসেছেন। টুপি বাবা এসেছেন। এখানে অনেক যারা নাগা সন্ন্যাসী রয়েছে তাদেরকে দেখতেই আখড়াতে ভিড় করছেন সাধারণ পুণ্যার্থী মানুষজন, তারা আসছেন। এবং কালকে শোভাযাত্রা আছে সকালবেলায়। শোভাযাত্রার পর নাগা সন্ন্যাসীরা প্রায় 11টার পর তারা পুণ্য স্নান করবেন। এই পাশেই যে ঘাট রয়েছে সেই ঘাটেই তারা স্নান করবেন। স্নান করার পর যারা পুণ্যার্থীরা আসবেন তারা এই গঙ্গার তারা স্নান করবেন। এবং প্রায় শতাধিক আজ থেকেই প্রায় হাজারে মানুষ এখানে সমাগম করেছে। এবং প্রশাসনের দিক থেকে পুরোপুরি তৎপর রয়েছে, যেমন জল, মেডিকেল সবকিছু ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গেও চলছে কুম্ভ মেলা। 3 বছর আগে হুগলির ত্রিবেণীতে এই মেলা চালু করতে কোমর বেঁধে নামেন বিজেপি নেতারা। আর এবার পদ্ম নেতাদের সেভাবে দেখাই যাচ্ছে না। এবার মেলার দায়িত্বে মন্ত্রী বেচারাম মান্না। এ নিয়ে তরজায় বিজেপি তৃণমূল। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো, 2023 সালে এবং 2022 সালে মূলত ত্রিবেণীতে কুম্ভ মেলার সূচনা হয়েছিল, বঙ্গ কুম্ভ মেলার সূচনা হয়েছিল। ঠিক তার পরের বছর 2023 সালে ভাগীরথীর পূর্ব পাড়ে কল্যাণীতেও কুম্ভ মেলার আয়োজন করেছিল। সেই সময় বিজেপি নেতাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সেই সময় যে শাহী স্নান বা যে কুম্ভের যে স্নান, সেই স্নান করতে দেখা গেছিল বিজেপি বিধায়ক থেকে শুরু করে এমনকি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। ঠিক তার পরের বছরই ছিল নির্বাচন, লোকসভা নির্বাচন 2024 এবং 2025 দেখা
যাচ্ছে যে এইবার কিন্তু কুম্ভ মেলাতে বিজেপি নেতাদের কোনো আনাগোনা নেই বা বিধায়কদের কোনো দেখা নেই এবং আগামী বছর 26-এ রাজ্য বিধানসভা নির্বাচনও রয়েছে, যা নিয়ে কিন্তু রাজনীতির চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের আক্রমণ করে বলছে যে যেহেতু 2024 লোকসভা নির্বাচন ছিল, সেক্ষেত্রে 2023-এ বিজেপি হিন্দুত্বের তাস খেলার জন্য এবং সেখানে ভোটের রাজনীতি করার জন্য তারা এই কুম্ভ মেলা একেবারে সরাসরি যুক্ত হয়ে গেছিল এবং যেই হুঙ্কার দিচ্ছে 26-এ তারা কুম্ভ মেলার অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে 26-এ নির্বাচনকে সামনে রেখে তারা এই সমস্ত মন্তব্য করছে। ফলে যে বিষয়টি উঠে আসছে, সেক্ষেত্রে যে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল বলছে যে নির্বাচনের বৈতরণী পার করার জন্য এই ধরনের যে উৎসবগুলো, এই ধরনের যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে অংশগ্রহণ করে বিজেপি, ফলে অন্য কোনো বিষয় নেই। তো অন্যদিকে বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল কিন্তু কোনোভাবেই এই মেলাতে অংশগ্রহণ করেনি, তারাই উদ্যোগ নিয়েছিল। আর কালচিনিতে খাঁচাবন্দি চিতাবাঘ, চুয়াপাড়া চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। গত কয়েকদিন ধরে এলাকায় আতঙ্ক, চিতাবাঘ ধরা পড়লো খাঁচায়। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো যে এই যে চুয়াপাড়া চা বাগানের 28 নম্বর সেকশনে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ যে খাঁচা পেতেছিল, সেই খাঁচাতে কিন্তু চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে। ছাগলের টোপ দিয়ে এই খাঁচা পাতা হয়েছিল, সেই ছাগল খেতে গিয়ে কিন্তু একেবারে আটকে গেছে চিতাবাঘ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্কের কোনো কারণ নেই, এলাকায় বনকর্মী মোতায়েন করা হয়েছে এবং আবারও খাঁচা এখানে পেতে রাখা হবে যদি আরো চিতাবাঘ এই এলাকায় থেকে থাকে তা ধরার জন্য। বেশ, রাত 8টা থেকে 9টা কোচবিহার টু কাকদ্বীপ বিভিন্ন জায়গার বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরেন আমাদের জেলার প্রতিনিধিরা।